ঝাঁপ দিতে যাচ্ছিল। তখনই পিছন থেকে শব্দ আসে, প্রবল ডানা ঝাপটানোর শব্দ, ভীষণ জোরে হচ্ছিল। পুষ্পা ঘুরে তাকালো। রাজা, তার রাজহাঁস। কিন্তু আজ রাজা যেন অন্যরকম। তার চোখে অদ্ভুত দীপ্তি, মানবিক বোধের আলো। দেখে নে রাজা, আমাকে শেষবারের মতো দেখে নে। এখন আমি নদীতে ঝাঁপ দিয়ে প্রাণ ত্যাগ করব। কেউ ভালোবাসে না আমায়, আমি চললাম, নিজের খেয়াল রাখিস। ও ঝাঁপ দিতেই যাচ্ছিল। দাঁড়াও পুষ্পা, এরকম করো না, দাঁড়াও। হাঁসটাকে কথা বলতে দেখে পুষ্পা অবাক হয়ে যায়। রাজা, তুই তুই বললি তুই কথা বলতে পারিস? হ্যাঁ পুষ্পা, আমি কথা বলতে পারি। এটা এটা কি করে সম্ভব? অনেক কিছুই সম্ভব হয় যেটা তুমি জানো না। সব কিছু ঠিক হতে চলেছে, আর তুমি তোমার জীবন দিচ্ছ। আরে সব কিছু বদলাতে চলেছে। কিভাবে কিভাবে? কিছুই বদলাবে না, আমার জীবন শেষ। কেন চিন্তা করছো? সব কিছু ঠিক হতে চলেছে, আর তুমি এরকম কথাবার্তা বলছো। কিভাবে ঠিক হবে রাজা? কিভাবে? 25 জন আমাকে না করেছে। আমার নিজের বোন বলেছে আমি না জন্মালেই ভালো হতো। কিভাবে বদলাবে সবকিছু? চলো আমার সাথে, চলো ঘন জঙ্গলের মধ্যে, ওখানেই সব কিছু ঠিক হবে। জঙ্গলে কি আছে সেখানে? চলো, গেলে তবেই না বুঝতে পারবে তুমি। বিশ্বাস করো, আমার উপর বিশ্বাস রাখো, একবার ভরসা করে তো দেখো। ঠিক আছে, চলো। রাজা আগে আগে চলতে থাকে আর পুষ্পা পিছনে পিছনে। তারা ঘন অন্ধকার জঙ্গলের দিকে এগোতে লাগলো, অজানার পথে। হঠাৎ তাদের সামনে এক বিশাল ভয়ঙ্কর মাকড়সা এসে দাঁড়ালো। দুজনের পা যেন মাটিতে গেঁথে গেল। হে ভগবান, এ কি এত বড় মাকড়সা! মাকড়সা মুহূর্তের মধ্যে জাল ছুঁড়ে দিল। রাজা আর পুষ্পা জালে আটকা পড়ল। ঠিক তখনই সেখানে এসে পৌঁছলো বিক্রম। ও ওই পথ দিয়েই প্রাসাদে ফিরছিল। ও দেখলো এক মায়াবী মাকড়সা এক মেয়ে আর এক রাজহাঁসকে বন্দি করে রেখেছে। এই মায়াবী মাকড়সা, দাঁড়া! বিক্রম তলোয়ার বের করলেন, কিন্তু মাকড়সা খুব চালাক, সেও জাল ছুঁড়ে দিল। বিক্রম আর তার ঘোড়াও জালে জড়িয়ে গেল। হঠাৎ হাঁসের জালের ভেতর এক বিস্ফোরণ হলো। হাঁস মুক্ত হয়ে গেল। সে ঠোঁট খুলতেই এক ঝলমলে আলোর রশ্মি বেরিয়ে এলো। পুষ্পার বাঁধন খুলে গেল। আরেকটি রশ্মি সে বের করলো। মাকড়সা মাটিতে লুটিয়ে পড়লো। আরেকটি রশ্মি বের করলো সে। বিক্রমও মুক্ত হলো। রাজা পুষ্পাকে নিয়ে বিক্রমের ঘোড়ার পিঠে বসালো। কিন্তু ঠিক তখনই আরও কয়েকটি মাকড়সা এসে তাদের ঘিরে ধরল। বিশাল মাকড়সা, পালাতে দেব না। তারা আক্রমণ করতে উদ্যত হলো। হঠাৎ বিক্রমের ঘোড়া আকাশে উড়তে শুরু করলো। হ্যাঁ, এটা কি হচ্ছে? ঘোড়া ওপরে আরো ওপরে উঠতে লাগলো। ভয় পুষ্পা বিক্রমকে শক্ত করে আঁকড়ে ধরলো। তার চোখ দিয়ে জল গড়াচ্ছিল। ডানার ঝাপটায় তারা একে অপরের মুখ ঠিক মতো দেখতে পাচ্ছিল না। বিক্রম জীবনে প্রথমবার কোনো মেয়েকে এত কাছ থেকে অনুভব করল। হঠাৎ তিনি নিজেকে প্রাসাদের সামনে দাঁড়ানো অবস্থায় দেখলেন। আরে আমি এখানে পৌঁছালাম কি করে? এটা কি করে সম্ভব? আরে বিক্রম মশাই, এই তো এক্ষুনি আপনি ঘোড়া চালনা করে মহলের সামনে এসে দাঁড়ালেন যে, আর আপনি বলছেন কিভাবে সম্ভব, কিভাবে পৌঁছালাম? কি? আমি এই ঘোড়াটা চালিয়ে এখানে এলাম? বিক্রমের মাথা ঘুরে যায়। আরে তাহলে ওই মাকড়সা, ওই মেয়েটা, ওই হাঁসটা, আর আমার ঘোড়া যেটা উড়ছিল, আচ্ছা সবই কি মনের ভ্রম? ঘোড়া ওড়ার কথা ওর কিচ্ছু মনে ছিল না। এটা কি সত্যি, নাকি সবটাই আমার মনের ভুল? হঠাৎ বিক্রমের চোখ গেল নিজের জামার দিকে। তার জামা ভেজা ছিল। সেই মেয়েটির চোখের জলে ভিজে গিয়েছিল। বিক্রমের বুক
ধড়ফড় করে উঠল। জীবনে প্রথমবার কোনো মেয়েকে সে এত কাছে অনুভব করছিল। অজান্তেই সে মনে মনে তাকে হৃদয় দিয়ে ফেলেছিল। না 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 না, এই সব কিছু সত্যি ছিল। ওই মেয়েটাকে আমার ঘোড়ার ওপরে ওই সাদা হাঁসটাই বসিয়েছিল। কালকে আমাকে এই ব্যাপারে সবটা জানতেই হবে। অন্যদিকে পুষ্পাও নিজের বাড়ির সামনে দাঁড়িয়ে, তারও মাঝের কিচ্ছু মনে নেই। হ্যাঁ, আমি এখানে এলাম কিভাবে? একটু আগেই তো আকাশে উড়ছিলাম। তুমি সব কিছু কালকে জানতে পারবে। শুধু এটুকু জেনে রাখো পুষ্পা, তোমার ভাগ্য সম্পূর্ণ রকমের বদলাতে চলেছে। এবার ঘরের ভেতরে চলো, তোমার বাবা তোমাকে খুঁজে খুঁজে পাগল হয়ে গেছে। পুষ্পা ভেতরে যায়। বাবা দুশ্চিন্তায় বসেছিল। আরে আরে পুষ্পা, আরে পুষ্পা মা আমার, কোথায় চলে গিয়েছিলি? পুষ্পাকে দেখে উনি দাঁড়িয়ে পড়েন। আরে কোথায় ছিলি তুই? কত খুঁজলাম, গোটা গ্রাম খুঁজেছি। বাবা, ক্ষমা করে দাও। মারে এসব করিস না, তোর বাবা তোকে ছাড়া একেবারে বাঁচতেই পারবে না। একদম এসব করিস না। এই যে আমার মেয়ে, আমার মা, তোকে আমি কখনো নিজের থেকে দূরে ঠেলেছি? যখন তোর মা চলে গেল তারপরেও তোর সাথেই ছিলাম আমি। কখনো তোকে ছেড়ে আমি গিয়েছি? না বাবা। শোন, আমি তোকে কখনোই ছেড়ে যাব না, কখনোই না, বুঝেছিস? মারে তুই তো আমার হৃদয় রে তুই। যতক্ষণ এই বুড়োটা বেঁচে আছে তোর সাথেই থাকবে রে, তোর সাথেই। এবার থেকে আর কোথাও যাব না, কথা দিচ্ছি বাবা। এই তো বুঝেছিস রে মা। পরের দিন সকালে বিক্রম বেরিয়ে পড়ে। মনে শুধু একটাই কথা ঘুরছিল, যদি গতকালের কথা সবকিছু সত্যি হয় তাহলে মেয়েটাকে আমি খুঁজেই ছাড়বো। ঘোড়ায় যেতে যেতে জঙ্গলের রাস্তায় অবশেষে একটা গ্রাম দেখা গেল। জঙ্গলে লাগোয়া একটা গ্রাম। ও একটা চায়ের দোকান দেখতে পায়। বিক্রম ঘোড়া দাঁড় করায়, নেমে পড়ে। এসো বাবা, এসো এসো। বলো কি খাবে? কাকা একটা কাজ করো, একটা মশলা চা দাও, সুন্দর আদা দিয়ে তৈরি করো। কাকা চা তৈরি করে। বিক্রম চায়ে চুমুক দেয়। কাকা, একটা কথা জিজ্ঞাসা করব? হ্যাঁ হ্যাঁ, বলো বলো। কাকা, আমার একটা সাদা হাঁস দরকার। তুমি কি বলতে পারো কোথায় কিনতে পাওয়া যায়? একদম 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 ঠিক জায়গায় এসেছো তুমি। আচ্ছা, তাই নাকি? সত্যি? হ্যাঁ একদম। শোনো বাবা, এই জঙ্গলের থেকে 3টে গ্রাম রয়েছে। 3টের মধ্যেই প্রায় প্রত্যেকটা পরিবার এই হাঁস রাখে। আচ্ছা, তাহলে কতগুলো পরিবারের কাছে হাঁস আছে? হতে পারে ওই 5,000 পরিবারের কাছে তো থাকবেই। বাপরে, 5,000 ঘরের মধ্যে ওই মেয়েটাকে আমি কি করে খুঁজবো? বিক্রমের মন খারাপ হয়ে যায়। ও চায় শেষ চুমুকটা দেয়। ওর মন ভারী হয়ে যায়। হ্যাঁ, হয়তো হয়তো এই মেয়েটাকে খোঁজা সম্ভব হবে না। তখনই ওর কিছু মনে পড়ে। দাঁড়াও, জ্যোতিষী বলেছিল আমার বিয়ে এমন বাড়িতে হবে যেখানে জুতোর কাজকর্ম হয়। আরে না 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 না। কি হয়েছে বাবা? চুপচাপ বসে বসে কি ভাবছো? অত এই চাটা কি ভালো হয়নি নাকি? আরে না না, চাটা তো খুব ভালো, কিন্তু কি করবো কাকা, এই দেখো আমি তো এখান থেকে নড়বড় পরিস্থিতি নেই। দেখো, এটা খারাপ হয়ে গেছে। আরে কেন, কি হয়েছে বাবা? কাকা, আমার জুতোটা ফেটে গেছে, আর অন্য জুতোটাও বোধহয় ফাটতে চলেছে। তো অবস্থাটা বুঝতেই পারছো। এটা তো এক তীরে দুটো নিশানা হয়ে গেল বাবা। মানে বুঝতে পারলাম না। আরে একটা কাজ করো, ঘোড়াতে উঠে পড়ো বাবা, আর 3য় গ্রামের 4র্থ চৌরাস্তায় 5ম বাড়ি,
ওখানে চলে যাও, ব্যাস, তারপরেই দেখবে। দেখবো মানে কি দেখবো? ওখানে কি কেউ থাকে? আরে কেউ না, ওই আমার